ফুটবল যার সাথে বাঙালির আবেগ মিশে আছে শত বছর ধরে, কিন্তু গত কয়েক দশক ধরে সেই আবেগের নদীতে ভাঁটা পড়েছিল। এমন একটা সময় যখন গোটা দেশের ফুটবল মানচিত্র হতাশার ধূসর রঙে ঢাকা, ঠিক তখনই দূর দিগন্তে এক ঝলক আলোর রেখা দেখা গেল। সেই আলোর নাম হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের মঞ্চে যার পদচারণা, সেই হামজা যখন জন্মসূত্রে পাওয়া দেশের টানে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন তা শুধু একটি দল বদল ছিল না, এটি ছিল লক্ষ কোটি বাঙালির হৃদয়ে নতুন করে ফুটবল জাগরণের বীজ বপন। তার এই ঘরে ফেরার সিদ্ধান্ত দেশের ফুটবলে খুলে দেয় এক নতুন দিগন্তের দ্বার। কথা বলবো হামজা চৌধুরীকে নিয়ে, যিনি বাংলাদেশের ফুটবলকে বদলে দিয়েছেন ফুটবলের উন্মাদনাকে। সেই হামজা চৌধুরী ভারতের বিপক্ষে খেলেছেন হংকংয়ের বিপক্ষে। তার সম্পর্কে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ। মামুন, বাংলাদেশ হংকং ম্যাচটা আপনি মাঠে থেকে দেখেছেন এবং দর্শকদের উন্মাদনাও দেখেছেন। বাংলাদেশ হংকং ম্যাচে হামজা চৌধুরীর পারফরমেন্সকে কতটুকু মূল্যায়ন করবেন? হামজা চৌধুরী, আপনি জানেন, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। তার পারফরমেন্স নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো জো নেই। আপনি যদি মূল্যায়নের কথা বলেন, মাঠে তিনি 110 দেন, মানে 100 থেকে বেশি দেন, তিনি কখনো কম দেন না। আপনি তাকে ডিফেন্সে দেখবেন, আপনি তাকে মিডফিল্ডে দেখবেন, আপনি তাকে স্ট্রাইকে দেখবেন, আপনি তাকে উইংয়ে দেখবেন। মাঠের এমন কোনো জায়গা নেই যেখানে হামজা চৌধুরী থাকেন না। সেটা আমরা আগের ম্যাচও দেখেছি, হংকংয়ের বিপক্ষে ম্যাচেও দেখেছি। এবং আমার কাছে মনে হয় যে তিনি ক্লাবে যেটা দেন তার থেকেও অনেক বেশি বাংলাদেশের হয়ে দেন, এই লাল সবুজ দেশটার জন্য দেন। হামজা চৌধুরীকে নিয়ে যে একটা উন্মাদনা, হামজা চৌধুরীকে নিয়ে দর্শকদের যে আগ্রহ, তার ম্যাচ মানে টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়া, তার ম্যাচ মানে দর্শকদের লাখো লাখো দর্শকের ভিড়, যারা কিনা স্টেডিয়ামে জায়গা পান না, স্টেডিয়ামের বাইরে তারা একটা উন্মাদনা দেখান। সেই হামজা চৌধুরী দর্শকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে বলে মনে করছে? দল হিসেবে বাংলাদেশ দল পূরণ করতে পারেনি, কিন্তু হামজা নিজের জায়গা থেকে, আমরা মাঠ থেকে যখন দর্শকরা বের হচ্ছিলেন, বাংলাদেশ লাস্ট ম্যাচের কথাই বলি, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের দল দর্শকরা যখন বেরোচ্ছিলেন বাংলাদেশের হারের পর, তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে খারাপ লাগছে কিনা বা হামজাকে নিয়ে কী বলবেন। তখন বলেছিল আসলে বাংলাদেশ দল খারাপ করেছে, বাংলাদেশ দল প্রত্যাশা মিট করতে পারেনি, কিন্তু হামজা তার প্রত্যাশা ঠিকই মিট করেছে। তারা বলছিলেন যে এভাবে যে হামজা ছাড়া দলের বাকিরা আসলে সেভাবে খেলতে পারেননি, ডিফেন্সে হামজা যেটা করেছেন অন্যরা সেটা করতে পারেনি। মানে সবাই হামজাকে পজিটিভলি নিচ্ছিল, বাংলাদেশের হারটাকে নেগেটিভলি নিলেও, বাংলাদেশের হারটাকে হতাশার দিক থেকে নিলেও হামজাকে সবসময় তারা পজিটিভলি নিচ্ছিলেন দর্শকরা। আরেকটা বিষয় যদি আমরা বলি, যদি তাদের পারফরমেন্সটা, বিশেষ করে হামজার পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে বিশ্বের স্বনামধন্য যতগুলো অ্যানালাইসিস করা বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো রয়েছে, তার মধ্যে সোফা স্কোর অন্যতম। সেই সোফা স্কোর হামজা চৌধুরীকে ভারত ম্যাচে দিয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, 7.5, এবং হংকং ম্যাচে তার রেটিং ছিল 7.1 অ্যাকর্ডিং টু সোফা স্কোর। সোফা স্কোরের এই রেটিং অনুযায়ী কি তার মাঠের পারফরমেন্স আপনি দেখেছেন? আপনি দেখুন, হামজা যখন বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ খেলেছে তখন প্রতিপক্ষের খুব বেশি আইডিয়া ছিল না বাংলাদেশে হামজা কেমন খেলবে। দ্বিতীয় ম্যাচে কিন্তু প্রতিপক্ষ হামজাকে নিয়ে আলাদা করে পড়ালেখা করে এসেছে যে প্রথম ম্যাচে বাংলাদেশের তিনি কেমন খেলেছেন, তাকে ব্লক করা যায় কতটুকু, সেটার কিন্তু তারা প্ল্যান করে এসেছেন। তারা জানেন যে তাদের মেন প্লেয়ার এটাই, ডিফেন্সে সে আমাদেরকে ভোগাবে, মাঠ থেকে সে আক্রমণের ধার বাড়াবে। তো ওই জায়গায় আপনাকে তাকে যত বেশি ম্যাচ গড়াবে, প্রতিপক্ষ তাকে তত বেশি আটকানো যাবে। হংকং ম্যাচে সেই জন্যই তার স্কোর পয়েন্ট বা রেটিং যেটা বলছে সেটা কমে গেছে, কারণ প্রতিপক্ষ তাকে আলাদাভাবে প্ল্যানিং করে নেমেছিল, তাকে খেলতে বাধা দিয়েছে। তারপরও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট কিন্তু হামজা চৌধুরী ছিল। আপনি যদি পাসের যে পার্সেন্টেজ সেটার কথা বলেন, প্রায় 98% পাস নিজেদের অর্ধে হামজা চৌধুরী দিয়েছেন অ্যাকুরেট, 98%। তার মানে 100 ভাগের মধ্যে মাত্র 2% তার ছুটেছে। এবং পুরো ওভারঅল মিলে আপনি যদি চিন্তা করেন তাহলে 95%-এর বেশি হামজা পাস দিয়েছেন মাঠে, এবং সর্বোচ্চ সম্ভবত পাসও তিনি দিয়েছেন 70 ঊর্ধ্ব। 90 মিনিটের খেলায় 70 ঊর্ধ্ব টাচ ছিল হামজার। এবং আপনারা যখন গ্রাফটা দেখছিলাম, পুরো মাঠে হামজার পায়ের ছাপ, সব জায়গায় তিনি আছেন, এবং নিজেদের অর্থে তিনি যে জায়গাটায় মূলত খেলেছেন, মানে তার যে দৌড়ানোর জায়গাটা পুরোটা একদম, এটাকে কি বলে, আলো পড়লে যেরকম একদম ঝলসে যায় না, ঝলসানোর মতো হয়ে গেছিলো জায়গাটায়, আপনি কোনো এখানে ফাঁকা পাবেন না। তার মানে এতটা তিনি মুভমেন্ট করেছেন। হামজা চৌধুরীর আরেকটা বিষয় একটু আপনাকে বলে রাখি, বিষয়টা হামজা চৌধুরী যখন মাঠে থাকেন, আপনি যেমনটা বলছিলেন পুরো মাঠে, লাস্ট হংকং ম্যাচেও কিন্তু বাংলাদেশের যে শুরুটা, সেই শুরুতে কিন্তু জয়সূচক গোলটাও তার ছিল, এবং পরবর্তীতে বাংলাদেশের প্রতিপক্ষের অ্যাটাক আটকে দেওয়ার পরে একটা কাউন্টার অ্যাটাকের ধারণা বাংলাদেশের ফুটবলে অনেকদিন থেকে মিসিং ছিল, যেটা হামজা চৌধুরী আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি কিন্তু মাঠে কি পাস, যেগুলো আমরা বলে থাকি সাধারণত, হংকংয়ের বিপক্ষে তিনি যতদূর সম্ভব একটা কি পাস করতে পেরেছেন, কিন্তু শর্ট কিন্তু তিনি ব্লক করেছেন এবং এরিয়াল ডুয়েল জিতেছেন,
ফিল্ডের ডুয়েল জিতেছেন, ব্লকিং করেছেন এবং ইন্টারসেপ্ট করেছেন যতদূর সম্ভব গুরুত্বপূর্ণ 4টা। তো এই বিষয়গুলো হামজা চৌধুরী থেকে আমাদের যে ফুটবলার যারা আছেন, হামজা চৌধুরী তো ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছেন, যারা সেন্টার ব্যাক আছেন, লেফট ব্যাক, রাইট ব্যাক, তাদেরকে কতটা অনুপ্রাণিত করে? অবশ্যই অনুপ্রাণিত করবে। আপনি যেটা বলছিলেন যে ডুয়েলে তিনি যে ব্লকগুলো করেছেন 17টা ব্লকের মধ্যে মনে হয় তিনি 7টা ব্লক সাকসেসফুলি করেছেন। তবে এরিয়ালে তিনি হাই বলে তিনি সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন, সেখানে সম্ভবত 5টার মধ্যে 4টায় তিনি জয় হয়েছেন। এবং এই হামজার থেকে কিন্তু আমাদের যে ডিফেন্ডাররা আছেন, আমরা সাদকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে গত ম্যাচে, সাদরা কিন্তু শিখতে পারে হামজার কাছ থেকে যে তিনি কীভাবে আসলে মুভমেন্ট করছেন, বল কোন দিকে যাচ্ছে। আগের থেকেই আপনি দেখবেন যে অনেক সময় বল আর প্রতিপক্ষের ফরওয়ার্ড লাইন বল নিয়ে চলে এসেছে অনেক দূর, হামজা কিন্তু দূরে আছে, সে কিন্তু আগে থেকে আন্দাজ করতে পারে যে বলটা কোথায় যাবে, কোন দিকে যাবে এই ফরওয়ার্ড, সেখান থেকে মার্ক করে এসে বলটা ফেরায়। এই যে আগে থেকে আপনার জাজ করা, প্লেয়ারকে জাজ করা, ম্যাচের মোমেন্টামটা বোঝা, এই বিষয়গুলো হামজা থেকে অনেক বেশি নেওয়ার আছে। আরেকটা বিষয় মজা লেগেছে, সেটা গতকালকে হাভিয়ার ক্যাবরেরা তিনি বলছিলেন যে বাংলাদেশ দলের তো জামাল ভুঁইয়া এখন ক্যাপ্টেন, কিন্তু জামাল ভুঁইয়াকে আমরা প্রথম একাদশে দেখি না, অনেক দিন হয়ে গেছে। এই ম্যাচও দেখবো কিনা সেটা নিয়ে জামাল ভুঁইয়া অবশ্য নাখুশ মন্তব্য করেছেন যে তিনি পছন্দ করেননি একাদশটায়। এই ম্যাচে তাকে দেখবো কিনা সেটা নিয়েও আসলে চিন্তা আছে। হামজা কি বাংলাদেশের ক্যাপ্টেন কিনা এটা নিয়েও একটা ক্যাবরেরা মন্তব্য করেছেন যে বাংলাদেশের হামজাও এক ধরনের ক্যাপ্টেন, তাকে আমব্রেলটা দিয়ে দিতে পারে হয়তোবা, যদি জামালকে আপনি শুরুর একাদশে না খেলান, হামজাকে একাদশে ক্যাপ্টেন করে আমরা দেখি। আমরা প্রথম ম্যাচে যদি হংকংয়ের বিপক্ষে দেখি সোহেল রানা তার আর্মব্যান্ড পরেছিলেন, কিন্তু মাঠে আসলে লিড দিচ্ছিলেন কিন্তু হামজা। বাংলাদেশের অবিসংবাদিত ক্যাপ্টেন কিন্তু হামজা চৌধুরী কাজটা করছেন, তো তাকেও কিন্তু এখন সেভাবে মূল্যায়ন করা হচ্ছে দলের, এবং তিনিও দলটাকে সেভাবে পরিচালনা করছেন। কাবরেরা অবশ্য গতকালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে হামজা চৌধুরীকে আর্মব্যান্ড দেওয়া হবে কিনা তিনি এখনই সেটা জানাতে চান না, তবে তার মধ্যে যে পজিটিভ আমরা একটা ভাইব দেখেছি যে আসলে হামজা চৌধুরী হয়তো বা আমাদের আগামী ম্যাচে অধিনায়ক হতে পারে। আবার দল নিয়ে যে কথাটা হয়েছিল, সমিত সোম, তারপরে জায়ান, তারপর এরপরে ছিলেন হচ্ছে ফাহমিদুল এবং হামজা জামাল ভুঁইয়া, তাদেরকে যখন পরবর্তীতে নামানো হলো তারা 4 জনই আসলে চান স্টার্টিং 11-এ থাকতে, এবং সেই বিষয়ে কালকে কাবরেরা একটা মন্তব্য করেছেন যে আসলে তিনিও এই বিষয়গুলো দেখছেন। সমিত সোমের ভ্রমণ ক্লান্তির কারণে নাকি তাকে সেদিন নামানো হয়নি এবং এই ম্যাচে তাকে শুরুর একাদশে থাকার সম্ভাবনাও তিনি বলেছেন। তো আমাদের প্রত্যাশা, আমরা এই ম্যাচটা খেলেছি এবং আগামী যে হংকংয়ের মাটিতে ম্যাচটা, যে বিষয়টা আমার জানার দরকার, বাংলাদেশের যে প্রবাসী ফুটবলাররা আসছেন তারা খেলছেন ভালো মাঠে, এবং এখানে এসে গত ম্যাচটা যে বাংলাদেশে ছিল সেদিনও সকালে বৃষ্টি হয়েছিল, মাঠ কিছুটা ভারী দেখেছি। হংকংয়ের মাঠ তুলনামূলকভাবে আমাদের থেকে উন্নত, সেখানে কি আমরা আমাদের এই প্রবাসী ফুটবলার থেকে আরও বেটার কিছু পাবো? অবশ্যই বেটার কিছু পাবো, কারণ আপনি হামজা বলেন, সমিত সোম বলেন, এটা কিন্তু মোটামুটি ওই লেভেলের প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, যারা কাদা মাটিতে খেলে অভ্যস্ত না, যারা আপনার পাড়া মহল্লায় খেলে অভ্যস্ত না, তারা ওই জায়গা থেকে এসেছেন, একজন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এসেছেন, আরেকজন হয়তো আরেকটু নিচু স্তর থেকে এসেছেন, কিন্তু তাদের ভালো কোয়ালিটি। আপনি সবসময় কোয়ালিটি যদি দেখেন, তিনি মাঠে নামার পর দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু ম্যাচের সিনারিও চেঞ্জ করে দিয়েছিলেন। আপনি জায়ানের কথা বলেন, এই যে মাত্র একটা ছেলের ডেবিউ হয়েছে একটা ম্যাচে, 20,000-25,000 দর্শকের সামনে খেলছে, এবং ওই 10-15 মিনিটে কি না করেছে সে, প্রতিপক্ষকে দুমড়ে মুছতে দিয়েছে একরকম। সবকিছু মিলে এই প্লেয়ারগুলো যদি আরেকটু সময় পেত, জায়ান বা সমিত সোম বা ফাহমিদুলরা হামজার সাথে, আমি বলবো হামজার সাথে যদি আরেকটু সময় পেত, আমার মনে হয় যে প্রতিপক্ষকে আরও বেশি চাপে রাখতে পারতো, বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। তবে দিন শেষে আপনি যাই বলেন না কেন তৌহিদ, জয়টা হচ্ছে, আপনি যত ভালো ফুটবলই খেলেন না কেন, আপনার এই যে 2 দিন ধরেন দর্শক গিয়েছে, 3 দিন যাবে, 4 দিন যাবে, কিন্তু আপনি 4 দিন 5 দিন যখন হাঁটতে থাকবেন তখন দর্শকরা মুখ ফিরিয়ে নেবে, আপনি যদি মেসিকে নিয়ে আসেন। আরেকটা ছোট্ট বিষয় জানতে চাবো, এটা দিয়ে আমরা শেষ করতে চাই। হামজা চৌধুরীর হংকং ম্যাচে হামজা চৌধুরী যদি অধিনায়ক হন কিংবা না হন, মাঠের পারফরমেন্স যে তিনি করবেন এবং তার পক্ষে আসলে হংকং ম্যাচে কতটুকু উজাড় করে দেওয়া সম্ভব অ্যাকর্ডিং টু ফিল্ড। আমি বলছিলাম ভারী মাঠ এবং তাদের মাঠটা অনেক হালকা হয় এবং মাঠের ড্রেনেজ সিস্টেম অনেক উন্নত থাকে, এবং সেই ক্ষেত্রে তারা যে লেভেলের মাঠে খেলে অভ্যস্ত, সাধারণত কাছাকাছি একটা মাঠ তারা পাবেন, সেখানে আসলে তার পক্ষে কতটুকু নিজেকে উজাড় করে দেওয়া সম্ভব? অবশ্যই তিনি যেই ধরনের খেলা, মানে প্রযুক্তি সম্পন্ন মাঠে খেলেন বা উন্নত মাঠে খেলেন, হামজার জন্য ওইসব মাঠে খেলাটা খুব সহজ। যদিও জানেন যে বাংলাদেশ দল হংকংয়ে অনুশীলন করতে গিয়ে খুব ভালো ফ্যাসিলিটিস পায়নি, সেইটা মানুষ মানে এটা হংকংয়ের একটা মেন্টালি ট্রিক বাংলাদেশকে চাপে রাখার। সেই চাপ অবশ্যই হামজারা জানেন যে প্রতিপক্ষ এরকম করে থাকেন, তারা প্রফেশনাল, তারা এইভাবে প্রস্তুতি নিতে হবে। কিন্তু যখন মূল মাঠে খেলতে যাবেন তখন তারা হয়তো বা এরকম মাঠ, খারাপ মাঠটা পাবেন না, ভালো মাঠ পাবেন। তো ভালো মাঠে আমার মনে হয় যে হামজারা খুব ভালো করবেন। বাংলাদেশের আমি জয়ের সম্ভাবনাও দেখি, কারণ বাংলাদেশ গত ম্যাচে যে ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলেছে, এই ফুটবলটা বা যে কম্বিনেশনটা তৈরি হয়েছে, কম্বিনেশনটা যদি হাভিয়ার কাবরেরা কাজে লাগাতে পারে, আমার মনে হয় বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে ফেলবে। মামুন, আপনাকে ধন্যবাদ।
বলছিলাম হামজা চৌধুরীর কথা। তিনি এখন দেশের লাখো তরুণ ফুটবলারদের জীবন্ত অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের শেকড়ের কোনো খেলোয়াড় যদি সঠিক সুযোগ এবং কঠোর পরিশ্রম করে তবে তারা ইউরোপের সর্বোচ্চ স্তরে খেলতে পারে। হামজা চৌধুরী এখন দেশের হাজার হাজার একাডেমিতে প্রশিক্ষণরত শিশুর কাছে এক অনুকরণীয় আদর্শ। একজনের আগমনে পুরো দেশের ফুটবল কাঠামো রাতারাতি বদলে যাবে না, সেটা সত্যি। তবে একজন হামজা চৌধুরী পারেন একটি নতুন দিগন্তের সূচনা করতে। সময় এসেছে এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ফুটবলের অবকাঠামোকে ঢেলে সাজানোর। হামজা চৌধুরী পথ দেখিয়েছেন, এখন পুরো জাতির দায়িত্ব সেই পথে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়া। হামজা চৌধুরী শুধু একজন তারকা নন, তিনি একজন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের দিশারি।